তো যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, যেখানে শিবানের বডির ভিতরে সেই ডেমনিক সেন্ট এসে পৌঁছেছিল, আর এখানে সেই ডেমনিক লোটাস ফ্লেমটাকে পুরোপুরি সাপ্রেস করে তাকে ট্র্যাপ করে ফেলে। তখনই আমরা দেখি অবশেষে সেই ডেমনিক লোটাস সেন্টও চলে যায়, আর সাথে সাথে পিউরিফাইং ডেমনিক লোটাসের যে কনসিয়াসনেস আর তার পাওয়ার্স ছিল সেগুলোও পুরোপুরি নিয়ে চলে যায়। পিছনে থেকে যায় শুধু পিওর ডেমনিক লোটাস ফ্লেম। আর তখনই আমরা দেখি শিবান আর সোনার দুজনেই থানে ফেসে গেছে, কারণ এই জায়গাটা পুরোপুরি সিল করে দেওয়া হয়েছিল, আর যতক্ষণ না তারা যথেষ্ট স্ট্রং হচ্ছে ততক্ষণ তারা এখান থেকে ব্রেক থ্রু করে বেরোতে পারবে না। শিবান এই জায়গাতেই এই ফ্লেমটা রিফাইন করা শুরু করে দেয়, কিন্তু এতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। তাই সোনার তাকে সাহায্য করার জন্য তার পাশে বসে যায়, তার সাথে থাকতে, যার ফলে শিবানের শরীরে যে ভয়ঙ্কর পেন সে তখন অনুভব করছিল, এখন তারা দুজন মিলে সেটা শেয়ার করতে থাকে। অনেক দীর্ঘ সময় ধরে তারা দুজন একসাথে এই প্রসেস চালিয়ে যায়। আর তখনই সেই লোটাস যার মধ্যে তারা বসেছিল, সেই লোটাসের পেটালস তাদের দুজনকে সম্পূর্ণভাবে নিজের ভেতরে বন্ধ করে দেয়। আর এখন সামনে কি হয়? এপিসোডের শুরুতেই আমাদের একটা মিস্টিরিয়াস জায়গার দৃশ্য দেখানো হয়, যেখানে চারদিকে ভয়ঙ্কর বালুর ঝড় বইছিল। তখনই আমরা দেখতে পাই ইয়ান ক্ল্যানের সেই এল্ডারকে, সাথে ছিল অন্য এনশিয়েন্ট ক্ল্যানগুলোর এল্ডার্সরাও, যারা আসলে সেই ফ্লেমের খোঁজেই এসেছিল, আর পিওর ডেমনিক লোটাসের তৈরি করা সেই পোর্টাল দিয়ে তারা সেখান থেকে পালিয়ে বেরিয়ে এসেছিল এবং এরপর এই মিস্টিরিয়াস জায়গায় এসে টেলিপোর্ট হয়েছিল। এরপর সবাই এক জায়গায় জড়ো হয়ে বলে উঠল, আমরা আসলে কোথায় এসে পড়েছি? কিন্তু তখনই ইয়ান ক্ল্যানের সেই এল্ডার সামনে একটা বিশাল সাম্রাজ্যের মতো কিছু দেখতে পেয়ে বলে ওঠে, বিশ্বাসই হচ্ছে না, এত বছর পর আমরা আবার স্টোন ক্রেনকে দেখতে পাচ্ছি। স্টোন ক্রেন নামটা শুনতেই সবাই পুরো শক হয়ে যায়। সব এল্ডার্স বলতে থাকে, এটা কি সত্যি স্টোন ক্রেন? সবাই অবাক হয়ে যায়। কেউ বলে, কিন্তু এরা তো তাদের সব মেম্বার্স সহ অনেক বছর আগে পুরোপুরি গায়েব হয়ে গিয়েছিল। তখন সেই এল্ডার বলে, না, এটা হয়তো খুব রিসেন্ট ঘটনাই। তারপর সে বলতে শুরু করে, এটা একদম একই রকম যেমনটা স্পিরিট ক্ল্যানের সাথে হয়েছিল, আর মাত্র 10 বছরের মধ্যেই 2টা এনশিয়েন্ট ক্ল্যান কোনো প্রমাণ ছাড়াই ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া, এটা ভীষণই অদ্ভুত ব্যাপার। তখন আরেকজন এল্ডার বলে, তোমার কথা ঠিক, একটা হলে কোইন্সিডেন্স হতে পারত, কিন্তু দুটো কিভাবে সম্ভব? তখন অন্য ক্ল্যানের এল্ডার্স বলতে থাকে, যদি আমি যা ভাবছি তোমরাও যদি তাই ভাবো, তাহলে নিশ্চয়ই বুঝে গেছো এটা কোনো সাধারণ ব্যাপার না, এটা খুবই সিরিয়াস ম্যাটার, আর সব এনশিয়েন্ট ক্ল্যানকে এটা নিয়ে ভাবতে হবে। বাকিরাও বলে, হ্যাঁ, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্ল্যানে ফিরে গিয়ে তাদের ইনফর্ম করতে হবে, আমরা এখানে বেশি সময় থাকতে পারি না। তখনই ইয়ক ক্ল্যানের লিডার বলে ওঠে, আমার ভয় হচ্ছে আমরা 3টা এনশিয়েন্ট ক্ল্যান মিলে হয়তো এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারব না, তাই আমার মনে হয় আমাদের বাকি এনশিয়েন্ট ক্ল্যানদেরও এতে ইনক্লুড করতে হবে। তারপর সে নিজের কাছে থাকা 2টা স্ক্রোল বের করে, সেগুলো তাদের দিয়ে বলে, তোমাদের নিজেদের মেসেঞ্জার্সের মাধ্যমে এই খবরটা বাকি ক্ল্যানদের কাছে পৌঁছে দিতে হবে, বিশেষ করে তাদের লিডার্সের কাছে। আর হ্যাঁ, যখন তাদের লিডার্স এই মেসেজ পাবে, তখন আমি আর আমার পুরো ইয়ক ক্ল্যান আমাদের রেলম মানে আমাদের টেরিটরিতে তাদের অপেক্ষা করব, আর সেখানেই এই বিষয়ে আলোচনা হবে, আর আমি এটা পুরো সিনসিয়ারিটির সাথে বলছি। এরপর সে সবাইকে ইনভিটেশন দিয়ে দেয়, আর তারপর এই 2 ক্ল্যানের যে এল্ডার্স ছিল এরা এই মেসেজটা পেয়ে সেখান থেকে চলে যায়। তখনই সিন শিফট হয়ে আমাদের গো ক্ল্যানের মেন হলের দৃশ্য দেখানো হয়, যেখানে অনেক এল্ডার্স উপস্থিত ছিল, ইনক্লুডিং আমাদের এল্ডার গোনা এনহাইও সেখানে ছিল, আর বাকি এল্ডার্সরাও সবাই তখন একটাই বিষয় নিয়ে আলোচনা করছিল। যখন স্টোন ক্ল্যান ডিসঅ্যাপিয়ার হয়েছিল, মানে পুরোপুরি ভ্যানিশ হয়ে গিয়েছিল, তার আগে তারা অনেকগুলো স্পেশাল ব্লকেজের মুখোমুখি হয়েছিল, আর এভাবে হতে হতে হঠাৎ একদিন পুরো ক্ল্যান, এমনকি ক্ল্যানের ভেতরের সব মানুষ, পুরো টেরিটরি সহ একসাথে ভ্যানিশ হয়ে যায়, আর এমনভাবে গায়েব হয়ে যায় যেন তাদের কোনো অস্তিত্বই এখানে কখনো ছিল না। এমনকি তাদের আশেপাশের টেরিটোরিয়াল ল্যান্ডেও তাদের কোনো চিহ্ন পাওয়া যায় না।
এখানে সবাই ম্যাপের উপর প্রতিটা ক্ল্যানের লোকেশন দেখে বিষয়টা বোঝার চেষ্টা করছিল। তখনই গনা এনহাই বলতে শুরু করে, হ্যাঁ, আর ঠিক একই ঘটনা স্পিরিট ক্ল্যানের সাথেও ঘটেছিল। রাতারাতি তাদেরও সম্পূর্ণ ওয়াইপ আউট হয়ে যায়, কোনো চিহ্ন থাকে না, আর একদম স্টোন ক্ল্যানের মতোই তারাও ভ্যানিশ হয়ে যায়। তখন সোনারির ফাদার জিজ্ঞেস করে, আমাকে এটা বলো, তাদের কোনো চিহ্ন কি কখনো পাওয়া গিয়েছিল? কিন্তু তারা কথাটা এগিয়ে নিতে পারার আগেই আমরা দেখি ব্রাদার কিং সেখানে এসে পৌঁছায়, আর আসার সাথে সাথে ইয়ক ক্ল্যান সহ বাকি ক্ল্যানগুলোর অর্ডার তাদের কাছে পৌঁছে দেয়, আর বলতে শুরু করে তারা আমাদের ইনভাইট করেছে, আর তারা অফিশিয়ালি তাদের 3 ক্ল্যান অ্যালায়েন্সও ফর্ম করে ফেলেছে। 3টা এনশিয়েন্ট ক্ল্যানের অ্যালায়েন্সের কথা শুনেই সবাই হতবাক হয়ে যায়। সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, এটা কিভাবে সম্ভব? এনশিয়েন্ট হিস্ট্রিতে আজ পর্যন্ত কখনো এমন হয়নি যে 3টা এনশিয়েন্ট ক্ল্যান একসাথে হাত মিলিয়ে একটা অ্যালায়েন্স ফর্ম করেছে। না জানি কি এমন ঘটনা ঘটেছে যে তারা একসাথে হয়ে গেছে। তখন আমরা দেখি এল্ডার গুথ বলতে শুরু করে, একটা কথা বলো তো, আমাদের গো ক্ল্যানকে কি এমন কোনো ইনভিটেশন দেওয়া হয়েছে অ্যালায়েন্স নিয়ে, অথবা কেউ কি আমাদের অ্যাপ্রোচ করার চেষ্টা করেছে? তখন ব্রাদার কিং বলে, এমন কিছুই হয়নি, বরং আমরা তো আজই তাদের অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের ব্যাপারে জানতে পেরেছি। এটা শুনে সবাই আরও শক হয়ে যায় যে গো ক্ল্যান, যাকে স্ট্রংগেস্ট ক্ল্যান বলা হয়, সেই ক্ল্যানকেই কেউ অ্যাপ্রোচ করেনি। তখন সোনারের ফাদার মানে কোয়েন এল্ডার নিজেও এই ব্যাপারে খুব অবাক হয়ে যায়। তার রাগ হলেও সে চুপ থাকে। এরপর কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়, যেখানে সবাই আলোচনা করছিল গো ক্ল্যান আর সোল ক্ল্যান, এই 2 ক্ল্যানকে যেন পুরোপুরি ইগনোর করা হয়েছে, এমনকি তাদের জিজ্ঞেসও করা হয়নি। যার মানে একটাই, তাদের চোখে আমাদের দুজনের মধ্যেই কেউ একজন মেন কালপ্রেট। তখন অন্য এক এল্ডার ভীষণ রেগে যায় আর বলতে শুরু করে, তাদের সাহস কিভাবে হলো? তারা কি ভুলে গেছে সময় মতো আমরা তাদের কত সাহায্য করেছি? আমাদের গো ক্ল্যান সবসময় তাদের পাশে দাঁড়িয়েছে, আমরা সবসময় সত্যের পাশে থেকেছি, তাহলে তারা আমাদের সম্পর্কে এমন কিভাবে ভাবতে পারে? আমি তো বিশ্বাসই করতে পারছি না, তাদের এত সাহস হয়ে গেছে যে তারা আমাদের তুলনা সোল ক্ল্যানের সাথে করছে, সেই সব মানুষের সাথে যারা সবসময় পেছন থেকে ছুরি মারে, যাদের কোনো নীতি নেই, তাদের সাথে আমাদের তুলনা করছে। তখন সবাই একদম চুপ হয়ে যায়। সেই সময় আরেকজন এল্ডার বলে, যেমনটা আমরা সবাই জানি, স্পিরিট ক্ল্যান আর স্টোন ক্ল্যানের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আর এটা আমরা করিনি এমন কোনো প্রমাণও নেই যা দেখাতে পারে যে আমরা তাদের সাথে কিছু করেছি। এই সময় এল্ডার্স কিছুই বুঝতে পারছিল না। তখন ব্রাদার কিং ইয়ান তাকে জিজ্ঞেস করে, একটা কথা বলো, যখন তুমি এনশিয়েন্ট রেলমে গিয়েছিলে তখন কি তুমি কিছু মিস্টিরিয়াস অনুভব করেছিলে, অথবা সোল ক্ল্যানের দিক থেকে এমন কিছু যা তোমার সাসপিশিয়াস লেগেছিল? তখন সে বলতে শুরু করে, আমি অলরেডি এল্ডার্সদের সব কিছু জানিয়ে দিয়েছি। যখন স্পিরিট ক্ল্যান প্রথম ভ্যানিশ হয়েছিল, তখন আমি আর আমাদের ক্ল্যানের স্ট্রংগেস্ট ওয়ারিয়ার সবাইকে একত্র করে একটা টিম তৈরি করি আর সোজা সোল রেলমের দিকে রওনা দিই, যাতে আমি তাদের মুভমেন্ট নজরে রাখতে পারি। অনেক দিন ধরে আমি তাদের মনিটর করেছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদের উপর নজর রাখা হয়েছিল, কিন্তু সব রিপোর্টে একটাই বিষয় সামনে আসে, তারা কোনো সাসপিশিয়াস মুভমেন্ট করেনি যার জন্য আমরা তাদের সন্দেহ করতে পারি। আর এরপর এল্ডার্স আমাদের অন্য কাজে নিযুক্ত করে দেয়। এই সব কথা শুনে ক্ল্যান লিডার বলে, ঠিক আছে, আমি সব বুঝে গেছি। এখন যখন বিষয়টা এত দূর গড়িয়েছে, তখন আমার মনে হয় এখানে অকারণে তর্ক আর আন্দাজ করে কিছু হবে না, কথা বলে কিছু হবে না, আমাদের অ্যাকশন নিতে হবে। আর অ্যানশিয়েন্ট ক্ল্যান হিসেবে আমাদের নিজেদের পজিশন মেনটেন করতে হবে, আমাদের আরও শক্তিশালী হতে হবে, যাতে যে কোনো বিপদের জন্য আমরা সবসময় প্রস্তুত থাকতে পারি। এটা বলেই সে সবাইকে অর্ডার দেয়, যাও, নিজেদের স্ট্রেংথেন করো, আর সব ডিসাইপলস আর ক্ল্যানের সবাইকে আমার মেসেজ পৌঁছে দাও। তাদের বলো সর্বশক্তি দিয়ে পরিশ্রম করে নিজেদের শক্তি বাড়াতে, আর আমাদের ক্ল্যানের সিকিউরিটি এটাকে আরও দ্বিগুণ করে দাও। এটা শোনার সাথে সাথেই সবাই তাকে সম্মতি জানায় আর সেখান থেকে চলে যায়। কিন্তু ক্ল্যান লিডার এখনও বুঝতে পারছিল না কিভাবে সোল ক্ল্যানের এতে কোনো হাত নেই। সে এখনও চিন্তায় ডুবেছিল। তখনই সিন শিফট হয় আর আমাদের সোল ক্ল্যানের ভেতরের সোল হলের দৃশ্য দেখানো হয়, আর সেখানে হুন মিয়ের শ্যাঙের হাসি। ও ভাই সাহাব, সে হো হো করে হেসে বলতে থাকে, আমি বুঝতে পারি না এই লোকগুলোর সাথে আমি কি করব। কখনো কখনো মনে হয় আমার ভেতরে যত হেট্রেড আছে সব কিছু এই ক্ল্যানগুলোর ওপর উগড়ে দিই আর সবাইকে মুছে ফেলি। সে তখন নিজের লোকদের ওপর রাগ ঝাড়ে আর বলে, তোমরা তোমাদের কাজ ঠিকমতো করনি,
এটা বলে সে তাদের বকাঝগড়া করে সেখান থেকে চলে যেতে বলে। তখনই একটা স্পেস ফ্ল্যাকচুয়েশন হয়, আর আমরা দেখি সোল ক্ল্যানের একজন গ্রেট এল্ডার সেখানে উপস্থিত হয়, যার নাম হুনকে আনমো। আর সে এই মুহূর্তে ডো শ্যাংয়ের 6 স্টার লেভেলে আছে। তার মুখের এক্সপ্রেশন দেখেই হুন মিয়ে শ্যাং কিছুটা অবাক হয়ে যায়। তখন সে বলে, হুনকে আনমো, তুমি এখানে কি করছো? তখন সে তার টোন আরও ভারী করে বলে, আমি এখানে কি করছি এটা কি তোমার বোঝা যাচ্ছে না? আচ্ছা, এগুলো বাদ দাও, একটা কথা বলো, কেন জানি আমার মনে হচ্ছে তোমার মুখের এক্সপ্রেশন বলছে তুমি আবারও একটা বড় পরাজয়ের সম্মুখীন হয়েছ। এটা শোনা মাত্রই হঠাৎ হুনমি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায় এবং বলতে শুরু করে যে আমি জানতামই না যে এখানে এন্ডার জ্ঞানমো ভিজিট করতে আসছে। যদি জানতাম তাহলে আমি তোমার সম্মানে অনেক কিছুই প্রস্তুত করতাম। আর যাই হোক, আমার তো মনে হয়েছিল যে তোমার তো না ডেকেই আসার অভ্যাস আছে, তাই না? এটা বলতে বলতে সে এখানে তাকে রেসপেক্টও দেয় আর পেছন থেকে তাকে রোস্টও করে এবং বলে যে যাই হোক, আমি দুঃখিত যে আমি এল্ডারকে এখানে গ্রিট করার জন্য অ্যাভেলেবল ছিলাম না। এখানে আমরা দেখি যে এল্ডার কানু সে একটু হাসে এবং বলতে থাকে যে তোমার অভ্যাস কখনোই বদলাবে না। কিন্তু যাই হোক, প্রথমত তুমি সেই পিওর লোটাস ডিমন ফায়ারটাকে নিজের হাতে পুরোপুরি হারিয়ে ফেলেছিলে। আর একটু নিজের অবস্থা দেখো, তোমার একটার পর একটা হার হচ্ছে, হারের পর হার, কিন্তু তারপরও তোমার টোন বদলাচ্ছে না। কিন্তু তোমার এই হারগুলো টিয়াও অ্যালায়েন্সকে আরও বেশি করে এগিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে, আর এটা যত বেশি স্ট্রং হবে ততই তোমার জন্য বিপদ বাড়তে থাকবে। আর এখন আমার তো মনে হচ্ছে যে যখন থেকে তুমি কমান্ড নিয়েছ তখন থেকেই সোল হলের পারফরমেন্স দিন দিন কমতেই যাচ্ছে। এটা শোনা মাত্রই হঠাৎ হান শ্যাং বলতে শুরু করে, শেষ পর্যন্ত তুমি কি বলতে চাইছো? তুমি কি এটা বলতে চাইছো যে আমি ক্ল্যানের এক্সপেকটেশনে খাড়া নামতে পারছি না? আর জানি না কেন, কয়েকদিন ধরে আমারও এমন মনে হচ্ছে যে ক্ল্যানের ভিতরে এমন কিছু লোক এসে গেছে, এমন কিছু মুখ তৈরি হয়েছে যারা আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। আর হয়তো এটা শুধু এই কারণেই সম্ভব হচ্ছে কারণ আমাদের লর্ড এই মুহূর্তে ক্লোজ ডোর কাল্টিভেশনে ব্যস্ত। যদি তিনি এখানে উপস্থিত থাকতেন তাহলে তার উপস্থিতিতে কারও সাহস হতো না তার সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলার। আর যাদের কারণে আমাদের এতগুলো হার দেখতে হচ্ছে তাদেরও তিনি ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতেন। তখন তোমার কথাও বন্ধ হয়ে যেত। যে জ্ঞান তুমি আমাকে দিচ্ছ সেটাও হয়তো তখন তুমি দিতে পারতে না। এটা শুনে সে একটু হাসে এবং বলতে থাকে, ঠিক আছে, আমি তোমার কথা বুঝে গেছি। আর চিন্তা করো না, আমি এখানে তোমাকে দোষ দিতে আসিনি, না আমি তোমার বিরুদ্ধে। আমি তো শুধু তোমাকে কিছু জানাতে এসেছি, কারণ রিসেন্টলি কিছু রিপোর্ট পাওয়া গেছে সেই সিল্ড ডিমন ফায়ার ডেজার্টের ব্যাপারে। সেখানে যে সিল্ড ডিমন ফায়ার আছে তার আবার কিছু ট্রেস পাওয়া যাচ্ছে, আর মনে হচ্ছে এই মুহূর্তে সেটা অ্যাক্টিভ আছে। এখানে ডিমন ফায়ার ডেজার্টের নাম শোনা মাত্রই হান শ্যাং পুরোপুরি অবাক হয়ে যায় এবং বলে, কি শায়ান, সে কি সত্যিই বেঁচে আছে? যার উত্তরে এল্ডার বলতে থাকে, সেটাই তো তোমাকে খুঁজে বের করতে হবে। যদি আমি জানতাম তাহলে তোমার কাছে আসতাম না। কিন্তু এটা শুধু একটা খুব ছোট পসিবিলিটি যে হয়তো সে বেঁচে গেছে, আর বাঁচার শুধু একটাই পথ হতে পারে। আর তুমি জানো সেটা কি? এটা শুনতেই হান শ্যাংয়ের হুঁশ উড়ে যায় এবং সে বলতে থাকে সেখান থেকে শুধু তারাই বের হতে পারে যারা পিওর লোটাস ডিমন ফায়ারটাকে পুরোপুরি রিফাইন করে অবজর্ভ করে নিয়েছে, তারপর তাকে নিজের বানিয়ে নিয়েছে। এটা বলার সাথে সাথেই সে নিজেও বুঝে যায় যে তার কত বড় ক্ষতি হয়ে গেছে, আর এই মুহূর্তে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তখন এল্ডার তার দিকে ঘুরে বলে, হ্যাঁ, মনে হচ্ছে তুমি বুঝে গেছো আমি এখানে কেন এসেছি আর আমার চিন্তার কারণ কি। তুমি আমাদের সবচেয়ে বড় শত্রুর হাতে একটা বিশাল ওয়েপেন ছেড়ে দিয়েছ, আর যদি সে ফিরে আসে তাহলে সে আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ হবে। এটা বলতে বলতে সে নিজের 2 আঙ্গুল দিয়ে নিজের ফোরহেড স্পর্শ করে এবং নিজের ফ্লেম বের করে আনে। তারপর বলে, ক্ল্যান আমাকে এটা তোমার কাছে আনতে বলেছে। এর আগে যে শাইন ফিরে আসে আমাদের যে কোনো অবস্থায় স্কাই ম্যানশন অ্যালায়েন্সকে পুরোপুরি শেষ করতে হবে। এটা বলেই সে সেই ফ্লেমটাকে সরাসরি তার দিকে ছুড়ে দেয়। আমরা দেখি যে সেই পার্পল ফ্লেম সরাসরি তার ফোরহেড দিয়ে তার শরীরে প্রবেশ করে যায়। এরপর আমরা দেখি যে হান শ্যাংয়ের পাওয়ার দ্রুত বাড়তে শুরু করে, সে আগের চেয়ে অনেক বেশি স্ট্রেংথ অনুভব করে। তখন এল্ডার হাসতে হাসতে বলে, আশা করি এতে তোমার কাজ হয়ে যাবে, আর হ্যাঁ, তার খেলা খুব ভালোভাবে শেষ করো। যার উত্তরে হান শ্যাং খুব কুলভাবে বলে, বেঁচে থাকতে দিও না, এই ম্যাটার আমার উপর ছেড়ে দাও।
তারপর সিন শিফট হয় এবং আমাদের এখানে ফলিং স্টার প্যাভিলিয়নের দৃশ্য দেখানো হয়, যেখানে চারদিকে মানুষ মোতায়েন হয়ে গেছে। তখন মাস্টার ইয়না বলতে শুরু করেন যে গত 1 বছরের মধ্যে অনেক কিছু বদলে গেছে। এই 1 বছরে সোল হলের সাথে আমাদের লড়াই এখনও চলছে, আর যুদ্ধ এখনও চলমান। কিন্তু ভালো খবর হলো আমাদের মানুষ এবং সোলজার্স আগের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে কমব্যাটেও, এবং তাদের কমব্যাট অ্যাবিলিটি আগের চেয়ে অনেক বেশি এনহ্যান্স হয়েছে। এটা শুনে মাস্টার ফ্যাং এবং অন্যরা খুব ভালো অনুভব করছিলেন এবং নিজেদের মানুষদের নিয়ে গর্বও করছিলেন। কিন্তু তখনই হঠাৎ একটা বিশাল এনার্জি ওয়েভ বের হয়, যেটা ছিল পার্পল কালারের, আর সেই আলো সরাসরি আকাশে গিয়ে আঘাত করে। তখন আমরা এখানে লিটল ফেয়ারি ডক্টরকে দেখি, যে ক্লোজ ডর কাল্টিভেশন থেকে ব্রেক থ্রু করে এখন 1 স্টার জোনে পৌঁছে গেছে নতুন লুকে। আর আমরা দেখি সে আগের চেয়ে আরও বেশি সুন্দর হয়ে উঠেছে, চারদিকে তার অরা ছড়িয়ে পড়ছে। তখন মাস্টার ফ্যাং বলেন যে এখন আমাদের স্কাই ম্যানশন অ্যালায়েন্সের কাছে আরেকজন পাওয়ারফুল দোজুন এসেছে। মাস্টার ইয়েলাও খুব গর্ব অনুভব করছিলেন, আর এই সোল ফ্ল্যাকচুয়েশন ছিল অত্যন্ত ইন্টেন্স। এটা দেখে তিনি বুঝে গিয়েছিলেন যে ডিমনিক স্যান্ডের অ্যাসেন্স ব্লাড তাকে অবশ্যই অনেক সাহায্য করতে দোজুনে ব্রেক থ্রু করতে। এরপর আবার সিন শিফট হয়, মাস্টার ইয়েলাও এবং মাস্টার ফ্যাং উপরে উঠতে উঠতে কথা বলছিলেন যে ডিমন ফ্লেম রেলমের অ্যাক্টিভিটি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। তবে জিয়ান তা কিছু মেসেঞ্জার কয়েকদিন আগে সেখানে পাঠিয়েছিল, আর সে এটাও জানিয়েছে যে তার ড্র্যাগন সিলে কোনো পরিবর্তন হয়নি, যার মানে আমাদের চিন্তা করার দরকার নেই। কিন্তু মাস্টার ইয়ালাও, যিনি শাওয়ানকে নিজের ছেলের মতো মানেন, তবুও তিনি ভীষণ অস্থির ছিলেন। তবে ড্র্যাগন সিল ঠিক থাকায় তিনি কিছুটা স্বস্তি পান। তখনই মাস্টার ইয়ালাও কিছু অদ্ভুত অনুভব করেন, আর আমরা দেখি কালো কালো মেঘ চারদিকে জমা হচ্ছে। এটা হল অফ সোলের অরা ছিল। এটা অনুভব করতেই অনেক মানুষ সেখানে এসে যায়। কেউ বুঝতে পারছিল না হল অফ সোল এখানে কেন এসেছে। স্কাই ম্যানশন অ্যালায়েন্সের সবাই সামনে এসে দাঁড়ায়, ফ্লেম সিস্টার, মাস্টার ইয়ালাও আর অন্য সবাই। কিন্তু মাস্টার ইয়েলাওয়ের মুখে কোনো ভয় ছিল না, কারণ তিনি জানতেন তারা আক্রমণ করতে আসেনি। কিন্তু তখনই হল অফ সোল থেকে একটা মেসেজ আসে, আজ থেকে ঠিক 3 দিন পর একটা ডেথ ম্যাচ হবে পিক অফ দ্য ফলনে, স্কাই ম্যানশন অ্যালায়েন্সের বিরুদ্ধে। এটা স্পষ্টভাবে একটা যুদ্ধের ঘোষণা ছিল। সবাই অবাক হয়ে যায় এবং বুঝে যায় যে অফিশিয়ালভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে। ডেথ ম্যাচ আর পিক অফ দ্য ফলেনের কথা শুনে মাস্টার ফেং খুবই বিভ্রান্ত হয়ে যায় এবং জিজ্ঞেস করে এত তাড়াতাড়ি তারা এটা কেন করছে। তখন মাস্টার ইয়েলাও বলেন এর পেছনে অবশ্যই কোনো বড় কারণ আছে। পরের মুহূর্তেই সব ফগ আর কালো মেঘ সরে যায়। তখন পেল টাওয়ারের এল্ডার বলেন যে হান ক্ল্যান হয়তো তাদের সাপোর্ট করছে। কিন্তু ফায়ার সিস্টার, যে 2 স্টার জোনে পৌঁছেছে, বলে যদি এমন হয়ও তবুও এটা কিভাবে সম্ভব। এখন তো কোনো ক্রুশাল মোমেন্ট আসেনি, তাহলে হান ক্ল্যান সরাসরি সাহায্য করবে কেন? তখন ফ্লাওয়ার সেক্টর লিডার বলেন এটাও হতে পারে এটা তাদের একটা ট্যাকটিক, যাতে তারা আমাদের মনোযোগ সরিয়ে দিয়ে হেডকোয়ার্টারে আক্রমণ করতে পারে। সবাই বুঝে যায় কারণ যাই হোক একটা বিশাল ব্যাটল আসছে, সেটা হেডকোয়ার্টারে হোক বা অন্য কোথাও। তখন মাস্টার ফেং বলেন যত তাড়াতাড়ি সম্ভব সব স্কাউটস আর ইন্টেলিজেন্সদের এক জায়গায় গ্যাদার করো, আর ডিমনিক ফ্লেম ডেজার্টে নজর রাখো। আমাদের যেভাবেই হোক শাওয়ান ফিরে আসা পর্যন্ত অ্যালায়েন্সকে ধরে রাখতে হবে। অন্যদিকে সিন শিফট হয় ডিমনিক ফ্লেম রিয়েলমের ভিতরে, যেখানে আমরা দেখি সেই লোটাস যা প্রায় 1 বছর আগে সোনার আর শাওয়ানকে নিজের ভিতরে নিয়ে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিল, ধীরে ধীরে তার পেটালস একে একে খুলতে শুরু করে। তখন আমরা সেই 5 কালার্ড ফ্লেমকে দেখি, যা একটা শক্তিশালী বলের আকার নিয়েছে। ধীরে ধীরে এতে এত এনার্জি জমা হয় যে এটা ক্র্যাক করতে শুরু করে, আর পরের মুহূর্তে এর ভিতর থেকে এক ভয়ঙ্কর এনার্জি বের হয়ে সরাসরি আকাশে আঘাত করে, আর সেই সাথে লোটাস পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আর সেই এনার্জির ভিতরে শাওয়ান আর সোনার দেখা যায়। শাওয়ানের লুক খুব বেশি বদলায়নি, কিন্তু এতদিন পর সোনারের লুক ছিল অসাধারণ। তার ড্রেস আগের থেকে অনেক বদলে গেছে, আর সে আগের চেয়ে আরও সুন্দর হয়ে উঠেছে। আর এর সাথে অফিশিয়াল হয়ে যায় যে সোনার ব্রেক থ্রু করে এখন 4 স্টার জোনে পৌঁছে গেছে। এরপর শাওয়ানকে দেখানো হয় যে এখন 5 স্টার জোনে পৌঁছে গেছে। তার চোখেই পিওর লোটাস ডিমন ফ্লেমের পাওয়ার দেখা যাচ্ছিল, আর সে নিজেই অবাক ছিল যে সে সম্পূর্ণ ঠিক আছে।
তখন সে সোনারকে ধন্যবাদ জানিয়ে বলে, তোমাকে ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। আমি কখনোই নিজের শক্তিতে এই ডিমন ফ্লেমটাকে কনজিউম করতে পারতাম না। আর তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে হয়তো এই ডিমনিক ফ্লেমই আমাকে ধ্বংস করে দিত। তখন সোনার বলে যে শুধু ধন্যবাদ বলার মতো কোনো কথা না। যাই হোক, আমি তো এখানে তোমাকে হেল্প করার জন্যই এসেছিলাম। তাহলে আমি কিভাবে তোমাকে এমন সিচুয়েশনে দেখতে পারতাম? আর দেখো, আমিও তো এখান থেকে বেনিফিট পেয়েছি, তাই না? এখানে সুয়ানও খেয়াল করে যে সে ব্রেক থ্রু করে ফেলেছে। আর তার এই অসাধারণ লুক দেখে সুয়ান কিছুক্ষণের জন্য তার দিকেই হারিয়ে যায়। তখন সে বলতে থাকে, আমি এটাকে পুরোপুরি রিফাইন তো করে ফেলেছি, কিন্তু বুঝতে পারছি না যে আমার বডির ভিতরে ফিউজড হেভেনলি ফ্লেম সেটা কি আমার কাল্টিভেশন লেভেলের মতোই আরও স্ট্রং হয়ে গেছে। এটা বলতে বলতে সে হ্যান্ড সাইন বানায় এবং আরাইজ বলে। কিন্তু হঠাৎ করে এখানে শুধু ফ্লেমের একটা ছোট এক্সপ্লোশন হয়, আর সুয়ান যেন নিজের পুরো কন্ট্রোল হারিয়ে ফেলে। এটা দেখে সুনারও অবাক হয়ে যায় এবং বলে, এটা কি হলো? এখানে সুয়ানের এক্সপ্রেশনও খুবই কমপ্লিকেটেড হয়ে যায়। সে বুঝতে পারছিল না কেন সে কন্ট্রোল করতে পারছে না। সে আটকে যাওয়া কণ্ঠে বলে, আমার বডির ভিতরে যে হেভেনলি ফ্লেম ছিল সেটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এখানে সুয়ান তার 5 রিং ফ্লেম টেকনিকও ইউজ করে, হ্যান্ড সাইন বানায়, কিন্তু আবারও একই ছোট এনার্জি এক্সপ্লোশন হয়। এটা দেখে সুয়ান নিজেও অবাক হয়ে যায়। তখন সে আবার হ্যান্ড সাইন বানিয়ে অ্যাংরি বুদ্ধা লোটাস ফ্লেম পারফর্ম করার চেষ্টা করে, কিন্তু এখানেও একই জিনিস বারবার রিপিট হতে থাকে। সত্যি এখানে সুয়ানের মুখ দেখার মতো ছিল। তার চোখে পানি চলে আসে, কারণ এটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি, যেটার উপর সে সবচেয়ে বেশি কাজ করেছে। আর আজ সে এটাকেই কন্ট্রোল করতে পারছে না। সে নিজের বডি থেকে এটাকে ডিসঅ্যাপিয়ার হতে অনুভব করে আর ভীষণ হতাশ হয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে তার বডির ভিতরের হেভেনলি ফ্লেমস হঠাৎ সার্জ করে ওঠে, যার ফলে সে ব্যথাও অনুভব করে। সুনার তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সুয়ান বলে, সুনার, দূরে থাকো, আমি চাই না আমার কারণে তুমি ইনজার্ড হও। সে আরও দূরে সরে যায়। সুনারও তার জন্য খুবই চিন্তিত হয়ে পড়ে। তখন সুয়ান যন্ত্রণায় ছটফট করতে করতে চিৎকার করতে শুরু করে। তার বডির ভিতর থেকে সেই 5 কালার্ড ফ্লেমস এক এক করে বের হতে থাকে, আর হঠাৎ করে সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তারপর সবকিছু একদম শান্ত হয়ে যায়। সুনার গিয়ে তাকে সামলায়। তখন আমরা দেখি হঠাৎ করে সেই ফ্লেমসগুলো এক জায়গায় গ্যাদার হতে শুরু করে। সুয়ান আর সুনার সেই দৃশ্য দেখতে থাকে। এরপর সেই ফ্লেমসগুলো কনডেন্স হতে শুরু করে, খুব ছোট একটা এনার্জি বলে পরিণত হয়, আর তারপর একটা বিশাল ইম্প্যাক্টের সাথে এনার্জি এক্সপ্লোশন ঘটে। আর ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই একটা ছোট্ট গোল্ডেন বেবি, যেটা চারদিকে হেভেনলি ফ্লেম দিয়ে কাভার্ড, দেখতে একদম ছোট্ট বাচ্চার মতো। সুনার আর সুয়ন দুজনেই তাকিয়ে থাকে। তারা বুঝতেই পারছিল না এটা কি আর এটা হলো কখন। তখন সেই কিউট বেবি তাদের সামনে এসে দাঁড়ায়। এটা দেখে সুয়ন পুরো শকড হয়ে যায়। তারপর সে বেবি ধীরে ধীরে স্ট্রেচিং করতে শুরু করে, যেন সে এক্ষুনি ঘুম থেকে উঠেছে। খুব কিউটভাবে নিজের ছোট হাত দিয়ে নিজের চোখ মুছতে থাকে। সুনার অবাক হয়ে বলে, সুয়ন, এটা কি? তখন আমরা দেখি এই বাচ্চাটা, যার নাম লিটল ই, সে সুয়ন আর সুনারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর সুয়নকে ভালো করে দেখতেই হঠাৎ তার দিকে দৌড়ে গিয়ে তাকে হাগ করতে চায়। সুয়ন তাকে 2 হাতে ধরে ফেলে এবং একটু দূরে সরাতে চায়, কিন্তু সে যতক্ষণে তাকে টাচ করে তার বডি থেকে হেভেনলি ফ্লেম বের হতে শুরু করে। এটা দেখে সুয়ন অবাক হয়ে যায়, আর লিটল ই তাকে দেখে খুবই খুশি হয়ে পড়ে। সে তার নাম বলার চেষ্টা করে, কিন্তু তার তোতলা কণ্ঠে শুধু কিউট শব্দই বের হয়। তখন সুয়ন অনুভব করে এবং বলে, এর সাথে আমার একটা অদ্ভুত কিন্তু খুব স্ট্রং কানেকশন আছে। তারপর সে জিজ্ঞেস করে, বলতো তুমি আসলে কে? এটা শুনতে লিটল ই কষ্ট পায়, মুখ ফুলিয়ে বসে পড়ে, যেন বলছে, তুমি আমাকে চিনতে পারোনি। সোনার তখন অনুভব করে এবং বলে, এর ভেতর থেকে আমি প্রচুর হেভেনলি ফ্লেম অরা পাচ্ছি, যার মানে সম্ভবত তোমার ফিউজড ফ্লেমগুলো থেকে একটা নিউ ফ্লেম তৈরি হয়েছে। এটা শুনে লিটল ই খুব এক্সাইটেড হয়ে যায়, হাত পা নেড়ে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ। সোনার আবার বলে, এর ভিতরে গোল্ড এম্পারার হেভেনলি ফ্লেমের অরাও আছে। তখন সুয়ান বুঝতে শুরু করে এবং বলে, যখন আমরা সেই ফ্লেম রিফাইন করছিলাম তখন তোমার ফ্লেম অরাও আমাকে হেল্প করেছিল, মানে তোমার ফ্লেমও এর মধ্যে আছে, আর সম্ভবত এর অরিজিনের বেশিরভাগই আমার বডির সাথে মার্জ হয়ে গেছে। সুনার বলে, আমার ফাদার একবার বলেছিলেন খুব কম ফ্লেম আছে যেগুলো রিফাইন হওয়ার পর নিজের ফর্ম নিতে পারে, আর যদি আমি ভুল না হই
তাহলে এটা আসলে সেই ফায়ার স্পিরিট যা তোমার নিউ ফ্লেম থেকে তৈরি হয়েছে। এটা শুনে শাওন অবাক হয়ে যায় এবং বলে, যদি আমার হেভেনলি ফ্লেম এভাবে ফর্ম নিয়ে নেয় তাহলে আমি আমার অ্যাংরি বুদ্ধা লোটাস ফ্লেম আর অন্য টেকনিকগুলো কিভাবে ইউজ করব। তখনই লিটল ইয়ে এক্সাইটেড হয়ে তোতলাতে থাকে। তারপর সে তার ছোট হাত ছড়িয়ে দেয় আর সেখান থেকে ইন্টেন্স হেভেনলি ফ্লেম বেরোতে থাকে, আর মুহূর্তের মধ্যে সে তাদের সামনে পিওর লোটাস ফ্লেম ক্রিয়েট করে ফেলে যার সাইজ ছিল বিশাল। এটা দেখে শাওন হতবাক হয়ে যায়। সোনার হেসে বলে, মনে হচ্ছে এই ছোট স্পিরিট তোমার ডো টেকনিকও শিখে ফেলেছে। কিন্তু লিটল ইয়ের হাসি যেন আসল চমক এখনও বাকি। তখন সে তার সব হেভেনলি ফ্লেমস গ্যাদার করতে শুরু করে, তারপর হাত ঘষতে একটা ইম্প্যাক্ট রিলিজ হয়। সোনার আর শাওন অবাক হয়ে যায়, আর পরের মুহূর্তে সে একটার পর একটা অ্যাংরি বুদ্ধা লোটাস ফ্লেম তৈরি করতে শুরু করে। 1, 2, 3, না একেবারে 10টা। কয়েক সেকেন্ডের মধ্যেই 10টা অ্যাংরি বুদ্ধা লোটাস ফ্লেম। এটা দেখে শাওন বলে ওঠে, আমি নিজেও কখনো একসাথে এতগুলো বানাতে পারিনি। তখন লিটল ইয়ে সেগুলো কন্ট্রোল করতে থাকে। তখন শাওনের মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা আসে, যদি এগুলো সব ফিউজ করে এক্সটারমিনেশন ফায়ার লোটাস তৈরি করা যায়। ঠিক তখনই লিটল ইয়ের ফোরহেডের লোটাস মার্ক গ্লো করতে শুরু করে। সে বুঝে যায় শাওন কী চায়, আর সাথে সাথেই সে ফিউশন শুরু করে। মুহূর্তের মধ্যে একটা বিশাল এক্সটারমিনেশন ফায়ার লোটাস তৈরি হয়ে যায়। এটা দেখে শাওন পুরো হতবাক হয়ে যায়। সে শুধু বলে, এত বড় এক্সটারমিনেশন ফায়ার লোটাস। তারপর লিটল লি হালকা একটা পুশ দিতেই সেটা আকাশে ছুটে যায়, যার অরা এত ভয়ঙ্কর ছিল যে তাদের পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। তারপর সব শান্ত হয়ে গেলে লিটল ই আবার শনের কাছে আসে। শন তাকে আদর করে বলে, তুমি সত্যি ছোট প্যাকেট বড় ধামাকা। তারপর বলে, আমার তোমার এবিলিটিটি সন্দেহ করা উচিত হয়নি। সে বলে, আমি শুধু একটা চিন্তা করেছিলাম আর তুমি এত বড় কাজ করে দেখালে, মানে ভবিষ্যতে আমি তোমার মাধ্যমে আমার স্ট্রেংথ আরও বাড়াতে পারবো। লিটল ইয়ে খুশিতে তার চারপাশে ঘুরতে থাকে। সোনার বলে, এর ইন্টেলিজেন্সও অসাধারণ, আর এটা যত বড় হবে তত ইন্টেলিজেন্ট হবে। তাহলে এর একটা নাম দেওয়া যাক। তখন লিটল ইয়ে উত্তেজনায় ইয়া ইয়া বলতে থাকে। শন হেসে বলে, তাহলে আজ থেকে এর নাম হবে লিটল ই। কিন্তু এটা শুনেই লিটল ই রাগ করে, মুখ ঘুরিয়ে দেখায়। শন বলে, কি হলো, নামটা পছন্দ হয়নি? তারপর বলে, থাক, পরে ঠিক করব, আগে এখান থেকে বের হতে হবে। সে লিটল ইয়েকে ভিতরে যেতে বলে, আর সাথে সাথেই সে তার বডির ভিতরে মার্জ হয়ে যায়। সুনার হাসতে হাসতে বলে, তুমি তো বাচ্চাদের খুব ভালো হ্যান্ডেল করতে পারো। শন বলে, আমাদের দ্রুত বের হতে হবে, আমাদের লোকজন নিশ্চয়ই চিন্তায় আছে। সুনারও বলে, হ্যাঁ, আমিও অনেকদিন বাড়ির বাইরে, আমার ফাদারকে সব এক্সপ্লেন করতে হবে। এরপর দুজনেই বের হওয়ার জন্য প্রস্তুত হয়। শনের ইশারায় স্পেসে একটা বিশাল ক্র্যাক তৈরি হয়, আর তারা সেই জায়গা চিরতরে ছেড়ে চলে যায়। তো বন্ধুরা, ভিডিও শেষ করার আগে তোমরা ওর কিছু কথা শুনে নাও। সো গাইজ, আমার তো মনে হইতেছে এই কয়দিন তোমরা আমাকে ইচ্ছা মতো বকাঝকা করছো, আর করবেই না কেন, টানা কয়েকদিন ভিডিও দেই নাই। ওকে, আমার মনে হয় তোমরা আমার কথা শোনার চাইতে এটা শুনতেই বেশি আগ্রহী আমি ভিডিও কেন দিলাম না। ওকে, সো কয়েকদিন আগে আমার একটা ছোটোখাটো বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সেখানে আমার বেশি কিছু তো হয় নাই, তবে এমন অবস্থা হয়েছিল যে আধা মরার মতো হয়ে গেছিলাম। আসলে একটা ছোট্ট ছেলে আমার বাইকের সামনে চলে আসছিল, আর বাইকটাও একটু হেভি, বুঝতেই পারতেছো। তারপর বাচ্চাটাকে হাত দিয়ে সরাতে গিয়ে আমি নিজেই পড়ে গেলাম, অ্যান্ড বুম, একটা অটো আমার ওপর দিয়ে চলে গেল। আর তার কিছুক্ষণ পরে আমার সেন্সও চলে গেছিল। যখন সেন্স আসলো তখন দেখি আমি শুয়ে আছি আর আমার মা আমাকে বকাঝকা করতেছে। সো অ্যাকচুয়ালি কয়েকজন বন্ধুর সাথে ঘুরতে গেছিলাম, তারা সাথে ছিল, তাই তেমন কোনো সমস্যা হয়নি। আর পরে জানতে পারলাম বাচ্চাটারও তেমন কিছু হয়নি, শুধু হাতের কনুইতে একটু ছড় উঠে গেছে। সো এই ছিল আমার কাহিনী। আর যদি বলো আমার অবস্থা কেমন, তাহলে বলবো তেমন কিছু হয়নি, এই তো হাতে পায়ে একটু মোচকাইছে, পিঠের অনেকখানি ছাল উঠে গেছে, হাঁটুতে একটু সেলাই দিতে হয়েছে। সো এইটুকুই, এর চাইতে বেশি কিছু হয়নি। সো ওকে, কয়েকদিন বাড়িতেই বসে আছি, তোমাদের চিন্তা করতে হবে না, হাত পা নাড়াতে পারি। বড় কথা সেটা না, বড় কথা হচ্ছে বাড়িতে উঠতে বসতে টানা কথা শুনতে হইতেছে, এর জন্য কিছুই করতে পারতাছি না। সো ঠিক আছে, অনেক কথা বললাম, আশা করছি তোমরা রিজন পেয়ে গেছো কেন আমি এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি। আর হ্যাঁ, আমি আমার সেকেন্ড চ্যানেলেও ঠিক এই স্ক্রিপ্টটাই দেব। সো তোমরা আবার আমাকে এটা বলো না যে ভাই একটা স্ক্রিপ্ট লিখতেও তোমার অলসতা লাগে, তাই না? এমনিতেই বাড়িতে বকাঝকা শুনতে শুনতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ওকে, সো ঠিক আছে, আজকের জন্য এখানেই শেষ করছি। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।